মানে মাইরা তক্তা ফাটায় দেওয়ার দরকার। তারা এগুলো করবে আর আমরা এটা বলতে পারবো না, কি মুশকিল। যেই কারণে যুদ্ধবিরতিতে গিয়েছিল মূলত ফুয়েল সাপ্লাইটা নিয়ে এরপরে আবার যুদ্ধ শুরু করবে, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। 2 থেকে 3 কোটি লোক এই জানাজায় অংশ নিতে পারে। যে ইরান ইরাক ওই অঞ্চলে আলেমদের মধ্যে পাগড়ির একটা প্রচলন আছে। আপনি হঠাৎ করে কেউ দেখবেন সাদা পাগড়ি, কেউ কালো পাগড়ি, এই দুইটা রঙের পাগড়ি ওখানে পরা হয়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক ভাই। খবর সংযোগ টক শো দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমরা স্বাগত। আমরা জানি যে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, কিন্তু সবার আগ্রহের জায়গা একটাই, যে এখানে তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ যিনি রাহাবার উনি নেতা, উনি মোস্তফা খামেনি, উনি উপস্থিত থাকবেন কিনা, এই বিষয়ে আপনার কাছে কোনো আপডেট আছে? আসলে ভারতীয় একটি তথ্য থেকে জানা গেছে যে ওখানে বলা হচ্ছে যে ভারতে নিযুক্ত যে রাহাবারের প্রতিনিধি উনি জানিয়েছেন যে সৈয়দ মুস্তফা খামেনি হয়তো উপস্থিত নাও থাকতে পারেন, কিন্তু এই ব্যাপারে ইরানি অফিসিয়ালি কোনো মাধ্যম থেকে কোনো কিছু জানা যায়নি। থাকতেও পারেন, নাও পারেন, কারণ নিরাপত্তার জনিত একটা সংকট আছে। ইসরায়েল একটা হুমকি দিয়ে রেখেছে, আমেরিকারা। তো ইরানের যে খাতামান লাম্বিয়া বিমান ঘাঁটি, তারাও এটার পাল্টা হুমকি দিয়েছে। তো এখন দেখা যাক কি হয়। উনি থাকতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা করে নেই। হয়তো উনি বিশেষ ব্যবস্থায় আলাদা কোথাও জানাজা পড়ে ফেলেছেন ইতিমধ্যে বা পড়বেন। তো এগুলো আছে। তো এখন দেখা যাক, কারণ জানাজার এটা সারা পৃথিবী এখন লাইভ ব্রডকাস্ট হচ্ছে। পৃথিবীর মানব জাতির ইতিহাসে সর্ববৃহৎ জনসমাবেশ বলা হচ্ছে। আচ্ছা, হরমুজ নিয়ে কোনো আপডেট যদি দিতেন দর্শক। হরমুজের আপডেট আর কি, হরমুজের আপডেট হলো রীতিমতো সেইখানে বিবিসির একজন সাংবাদিক গিয়েছিলেন যুদ্ধ পরবর্তী অবস্থায়। তো তিনি যেটা বলেছেন যে বন্দর আব্বাসের সেই এলাকা শান্ত, সাগর থেকে ধরা বিভিন্ন মাছ জেলেরা নামাচ্ছেন। তারপরে বাইরে থেকে স্বাভাবিক মনে হলো তার পক্ষে যে হরমুজের নৌপথ সেখান থেকে দেখা যাচ্ছে, সেইখানে এখনো গভীর সংঘাতের বিভিন্ন ছাপ স্পষ্ট। ইরানের বিভিন্ন ওই বন্দরের আশাপাশি কিছু ভবনে হামলা হয়েছিল, সেসব জায়গায় কিছু হতাহতের ঘটনা ঘটছে। তো তার মতে যুদ্ধ এখনো স্বাভাবিক হয়নি, যদিও প্রণালী আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আর বিবিসি সমুদ্রপথে যাওয়ার সময় যে ইরানের যে বিপ্লবী বাহিনীর জব্দ করা 2টি কন্টেইনার জাহাজ এমএসসি ফ্রান্সিসকো এবং এপামিনন্দাস, এগুলো এখনো নোঙ্গর থাকতে দেখা পেয়েছেন। এবং এছাড়া আরো বিভিন্ন মালবাহী জাহাজ ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা, সাগরেই অপেক্ষা করছে। তো যেই হোক, এই হরমুজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বন্দর আব্বাসও গুরুত্বপূর্ণ। দেশটির যে বিপ্লবী বাহিনী, ওখানকার নৌবাহিনীর একটি কৌশলগত প্রধান ঘাঁটিটা সেখানে। তো ধীরে ধীরে মানুষের জীবনযাত্রা এখানে স্বাভাবিকতার দিকে আগাচ্ছে। এবং ওইখানে আপনি জানেন যে অন্তত যেই বন্দরের কাছাকাছি একটা এলাকায় একটা ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। ভবনটি অর্ধেক ধসে পড়ে এবং সেখানকার বসবাসকারী কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত এবং 3 জন নিহত হন। এবং নিহত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যে ইরানের যে বিপ্লবী বাহিনীর নৌ কর্মকর্তা। এবং ইসরায়েল দাবি করছিল যে তাদের লক্ষ্য ছিল যে ওই নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশিরি। তবে পরে ইরানি কর্তৃপক্ষ এই মৃত্যুর খবরটি নিশ্চিত করে যে হ্যাঁ, ওই হামলায় তিনি নিহত। আর ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী হরমুজগান প্রদেশ, ওই এলাকাটা আর কি, সাধারণ নাগরিক ও সামরিক সদস্য মিলে ওখানে 261 জন নিহত হন। এখন যুদ্ধবিরতি চলছে, রাহাবারের জানাজা চলছে। জানাজার পরই আসলে যদি যুদ্ধবিরতি কোনো কারণে ভেঙে যায়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এবং বিশ্ব অর্থনীতি বিশাল একটা মজার ব্যাপার হলো, এই হরমুজ নিয়ে সারা পৃথিবী এবং মার্কিনিরা যেই কারণে সারা পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল যে তাদের তেলের রিজার্ভ শেষ হয়ে গেছে বা যাওয়ার পথে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেরও আর 2 সপ্তাহ টেকার ক্ষমতা ছিল। তো এই অবস্থায় এই চাপে পড়ে তারা কিন্তু এটা একটা যুদ্ধ কৌশল হিসাবে নিয়েছে যে হরমুজের 60 দিন একটা বিরতিতে তারা ভেবেছিল এই 60 দিনে ব্যাপক হারে তেল নিবে, কিন্তু ইরানও তো এত বোকা না। তারা ধীরে ধীরে ওখানে খুব স্লো, নিয়ম মানো, কি আছে আসো, কোন দেশের জাহাজ, এগুলো করতে তাদের সেই আশার গোড়ে বালি। মানে তারা যেই কারণে যুদ্ধবিরতিতে গিয়েছিল মূলত ফুয়েল সাপ্লাইটা নিয়ে এরপরে আবার যুদ্ধ শুরু করবে, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। যার ফলে একটা
নতুন মানে যুদ্ধের পরবর্তী যে ধাপ সেইটা এখন আমাদের চোখের সামনে খুব আবার ওই যে স্পষ্ট আর এই কি। হরমুজ খুলতে $100 বিলিয়ন টোপ ট্রাম্পের, আচ্ছা, তার মানে এইটা এইটারই অংশ। হ্যাঁ, এইটা তো কোনো টোপ না, এগুলা ইরানের সম্পদ। আমার টাকা আপনি আমাকে আটকায় রেখে কইতেছেন তোমার ওখান থেকে 6 টাকা দেব, মানে ফাইজলামের তো ফাইজলামের একটা একটা সীমা সীমারেখা রেখা আছে। থাকে। মানে মাইরা তক্তা হয়তো- ফাটায় দেওয়ার দরকার এদের। হ্যাঁ, তো এগুলা হলো যে আমার টাকা আপনি আটকায় রাখবেন এবং সারা পৃথিবীতে, এবং ওই যে এখন তো ওই যে জেলেট কুশনার এরা আপনার ওই যে ইয়েতে গিয়েছিল হুম, এই কাতারে। কাতারে। তো এখন ওই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওমানকে তারা একটু চাপে রেখেছে যাতে তারা ইরানের সাথে মুভমেন্ট না করে, কিন্তু ওমানের সরকারিভাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তো এখন ওই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই কাতারের মাধ্যমে ইরানকে সেই প্রস্তাবই দিচ্ছে যে তোমরা হরমুজের দাবি ছেড়ে দাও, টোল আদায়ের দাবি প্রত্যাহার করো, তাহলে মানে আমাদের জব্দ থাকা তহবিল থেকে কয়েক বিলিয়ন ডলার উন্মুক্ত করা হবে। তুমি উন্মুক্ত করলেই যেই আমার যেই টাকাটা অলরেডি কেউ আটকে রাখছে, আমি তো ওইটা নিয়ে চিন্তা করে আমার জীবন চালাই না। তো ইরান তো ওই টাকার হিসাব করে চালাবে, ওইটা পাইলে তার জন্য ভালো যে আমার টাকা তুমি আটকে রাখছো, দিয়ে দাও, নাইলে আর ভবিষ্যতে আরো করুণ পরিণতি হবে তোমাদের। তো এই জায়গায় আর কি এই $6 বিলিয়ন নিয়েই আসলে যে কাতারে বেশ কিছুদিন যাবত আলোচনা চলছিল। এখন দেখা যাক, যেহেতু হরমুজি ইরানের নিয়ন্ত্রণে, তো এইখানে ওই $1 বিলিয়ন আপনি দিলেই কি আর না দিলেই কি, এখান থেকে তো আমি আরো $1 বিলিয়ন যদি সমঝোতা না হয় আমি সেখান থেকে ধরে নেব। আর এখন ধরেন ওমান ইতিমধ্যে তেল ও শিপিং কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে, এবং দেখা যাক কি হয়। আচ্ছা, ইরানে একটা গোষ্ঠী আপনার মানে খামেনির জানাজায় অংশ নেয়নি, তারা দেশ ছাড়ছে, একটা রিপোর্ট রয়েছে, সংক্ষেপে একটু জানান তো আমাদের দর্শকদের। এইগুলা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রভাবিত বিশ্বব্যাপী যে সংবাদ মাধ্যম, তাদের তার ফেক নিউজ এবং প্রোপাগান্ডা। আপনি খেয়াল করেন যে ইরানের যে বিপ্লব বিরোধী যাদের কথা তারা বলতে চাচ্ছে নিয়ে বিনিয়ে, তারা তো কোনো জায়গায় 50 জনের সমাবেশ করতে পারে না। মানে এই যে জানাজার আগেই ইরানের যে বিপ্লবী জনগণ 2.5 থেকে 3 কোটি লোক সারা দেশে রাতের বেলা প্রতিদিন কন্টিনিউয়াস জেগেছিল। তার মানে বিপ্লবের পক্ষে এই দেশের জনগণের কন্টিনিউ প্রতিদিন, মানে একই লোক তো প্রতিদিন আসে না, হয়তো সে ঘুমাচ্ছে আবার আরেকজন যাচ্ছে আরেকজন, তার মানে যে ইরানের সব বিপ্লবী জনগণই সেখানে হাজির ছিল। এবং এইটা আপনি বাংলাদেশের পত্রপত্রিকার দিকে খেয়াল করলেও দেখতে পাবেন। আজকে একটা অদ্ভুত খেয়াল করলাম সকালে, প্রথম আলো মার্কিন সংবাদ সূত্রের বরাত দিয়েই, ওয়েস্টার্ন সূত্রের বরাত দিয়েই লিখেছে 2 থেকে 3 কোটি লোক এই জানাজায় অংশ নিতে পারে। আর সেইখানে আমাদের ইত্তেফাক ঠিক এই সুরে কথা বলেছে যে না, আয়াতুল্লাহ খামেনির জানাজায় 50 লাখ লোক হবে না। হ্যাঁ, এগুলো প্রোপাগান্ডা এই সেই। আচ্ছা, ইত্তেফাকের কি ঠেকা পড়লো এই যে ইরানে, মানে সারা পৃথিবী যেখানে বলতেছে 2.5 থেকে 3 কোটি লোক হবে, আর ইত্তেফাক দেখে ফেললো যে সেখানে 40-50 লাখ লোক হবে। তো যদি 50 লাখ লোক হয় ধরলাম, হ্যাঁ, যে রাজধানীতে তারা 50 লাখ লোকের সমাবেশ করতে পারলো, একটা দেশের জনসংখ্যা 9 কোটি, তার 50 লাখ হলে তো বিপ্লব বিরোধীরা তো 50 জন সমাবেশ করতে পারে না। তাহলে কি ঘটনাটা তো কি দাঁড়াইলো? মানে এই যে পাশ্চাত্যের সেবা দাসগিরি করা, এগুলো এখন আমাদের দেশেও একটা বিরাট অংশ আছে। হ্যাঁ, তো এখন ইরানের তো এমনিতেই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশে 40 দিনের শোক ছিল এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর আগে গত 4 মার্চ তার 3 দিন ব্যাপী বিদায় অনুষ্ঠানের কথা থাকলেও মার্কিন এবং ইসরায়েলি হামলার শঙ্কার কারণে এটা হয়ে ওঠেনি। এরপরে এখন যেহেতু একটা সমঝোতা স্মারক চলছে, সমঝোতা স্মারকের আওতায় যেহেতু একটা ঠান্ডা পরিস্থিতি, সেই কারণে এইটা ইয়ে করা হচ্ছে। আর ইরানিরা এই আয়োজন শুধু ইরান সরকার সমর্থকদের জন্য না, এটা শুধু সাধারণ মানুষের জীবনেও কিন্তু এটা একটা বিরাট, কারণ আপনি জানেন রাহবার খামেনি শুধু মানে প্রাতিষ্ঠানিক নেতাই না, উনি ধর্মীয় নেতাও বটে। যার ফলে আপনি খেয়াল করবেন যে ইরান, ইরাক ওই অঞ্চলে আলেমদের মধ্যে পাগড়ির একটা প্রচলন আছে। আপনি হঠাৎ করে কেউ দেখবেন সাদা পাগড়ি, কেউ কালো পাগড়ি, এই 2টা রঙের পাগড়ি ওইখানে পরা হয়। এটার পার্থক্য হলো যারা কালো রঙের পাগড়ি তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, মানে সাইয়েদ বলা হয় তাদেরকে, সাইয়েদ আলী খামেনি। আর সাদা পাগড়ি হলো সাধারণ মানুষদের মধ্যে যারা আলেম তাদের। তো যার ফলে আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি উনি একজন সাইয়েদ নবী বংশের লোক, তো এই কারণেও তার ওইখানে আরো বেশি জি মুসলমান হিসেবে। আচ্ছা, আমরা একটু কমেন্ট সেকশনে যাও। কমেন্ট সেকশন থেকে আসার পরে আমরা একটু পার্শ্ববর্তী দেশ তিস্তা মহাপরিকল্পনা প্লাস হচ্ছে রাশিয়ারও একটু খবর আছে, রাশিয়ার দিবেন, প্লাস হচ্ছে ওই ভিসা তো টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে, এটার প্রতিক্রিয়া কি একটু জানাবেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক হচ্ছে মুসলিম মিয়া, উনি আমাদেরকে চমৎকার অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। রফিক শেখ লিখছে আলহামদুলিল্লাহ ইরানের জন্য, আপনাকেও ধন্যবাদ। আনোয়ার হোসেন লিখছেন আপনাদের দুজনকে ধন্যবাদ।
আমাদের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। আর বুলবুল লিখছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, রাশিয়া এবং ভারতের কিছু খবর আমাদেরকে দিয়ে আজকে আচ্ছা, অনুষ্ঠান শেষ করতে আমরা যেটা ভাবতেছিলাম যে সোভিয়েত ইউনিয়নের পরবর্তী রাশিয়ার গত কয়েকদিন মানে কন্টিনিউ গত 2 সপ্তাহ যাবত মানে ইরান যুদ্ধ বন্ধ হওয়ার পর থেকে ওইদিকে পাশ্চাত্যের মনোযোগ দিয়েছে এবং তারা রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনা, তেল ডিপো, তেল পাম্প এবং রাস্তায় চলমান তেলের লরিগুলোতে হামলা চালিয়েছিল এবং এর মাধ্যমে রাশিয়া একটু বিপর্যয়কর অবস্থায় পড়তে যাচ্ছিল এবং তারা ভারত থেকেও পেট্রোল আমদানি এবং আরো বিকল্প কিছু দেশ থেকে পেট্রোল আমদানি যাতে ঘাটতি না পড়ে তাদের দেশে সেই চেষ্টা করছিল। তো এই অবস্থায় কিন্তু আবার আমরা দেখেছিলাম যে রাশিয়ানরাও পাল্টা কিয়েভ এবং বিভিন্ন এলাকায় কৌশলগত স্থানে হামলা চালিয়েছিল। তো সর্বশেষ গত শুক্রবার মানে গতকাল আর কি আমরা যেটা দেখলাম যে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা এইটা দখল করে নিয়েছে রাশিয়ান বাহিনী এবং তারা এটা পুতিনের কাছে রিপোর্ট করেছে এবং ভিডিওতে দেখা গেছে পুতিন এই বক্তব্য শুনছেন এবং সেই এলাকার বিভিন্ন ভবনে রাশিয়ান পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে এবং রুশ সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে। তো দীর্ঘদিন ধরে কিন্তু এই দোনেস্ক অঞ্চলের এই শহরটি দখল করার চেষ্টা করছিল রাশিয়ান বাহিনী, কিন্তু এর মধ্যেই যখন ড্রোন হামলা বেশি শুরু হয়ে গেল তখনই তারা এই সুযোগটা কাজে লাগালো এবং এটি ডনবাস এলাকার একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও বৃহৎ শিল্প এলাকা। তো এই এলাকার দিকে এখন রুশ বাহিনী আরো কৌশলগত একটা শহর সামনে আরো 70 কিলোমিটার দূরে লিমান ওইটার দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে মানে ইউক্রেন সরকার যে দাবি করতেছিল তারা বরঞ্চ গত 6-7 মাসে রাশিয়ানদের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে, কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। তো রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এটা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না। তো এটা বাস্তব প্রমাণ আমরা এটা গতকাল দেখতে পেলাম। এইদিকে পুতিন এই অবস্থায় বলেছেন যে বেসামরিক অঞ্চলে যত বেশি হামলা হবে আমরা ততই আমাদের নিরাপত্তা বড় করতে হবে, আরো সামনে যেতে হবে। তার মানে এটা রাশিয়ার সামনে ভবিষ্যতে ইউক্রেনের আরো নতুন এলাকা দখল, মানে ইউক্রেনের মানচিত্র ছোট হতে যাচ্ছে। হ্যাঁ, এইটা রাশিয়া এখন বোঝা যাচ্ছে যে রাশিয়া তো আসলে চাইলে ইউক্রেনের আরো কিছু এলাকাও দখল করতে পারতো, কিন্তু করে নেই কেন? করে নাই হলো গোপনে, কিন্তু কূটনীতির ভাষায় তো আসলে গোপনে চলে। রাশিয়ার সাথে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য দেশের যেমন আপনার খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ট্রাম্পের যে জামাতা কুশনার আর জেডি ভ্যান্স এই দুইজনই কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধেরও মধ্যস্থতা করছিল। উইটকফও ছিল, হ্যাঁ উইটকফ, কিন্তু ইরান যুদ্ধের কারণে তারা তখন এই মধ্যস্থতা বন্ধ করে দিয়ে ওইদিকে চলে গেছে। রাইট। তো এখন আবার রাশিয়ান এবং ইউক্রেনিয়ানরা উভয় পক্ষই বলছে যে তারা আবার আইসা মধ্যস্থতা করবে, কারণ এখন ইউক্রেনের অবস্থা আবার খারাপ হয়েছে গতকাল থেকে। তো এবং এটা বোঝা যাচ্ছে যে রাশিয়া আসলে আমেরিকানদের সাথে এক ধরনের একটা সমঝোতায় গিয়েছিল যে ঠিক আছে আমরা আর ইয়ে করবো না, তোমরাও এদেরকে আর হেল্প করো না, এই ধিমে টালে হ্যাঁ ওই নর্মালি টুকটাক দিয়ে একটা বোম টম ফুটবে, গুলি টুলি হবে এরকম, কিন্তু এলাকা আর দখল করবে না। কিন্তু যখন এই যে এই অবস্থা তারা সমানে সুযোগ পায়া সুযোগের সদ্ব্যবহার বা বদ ব্যবহার যেটাই বলি করতেছিল, তখন কিন্তু পুতিন আবার বার্তা দিয়ে দিলেন। তার এই বার্তা কিন্তু খুব ক্লিয়ার যে বেসামরিক অঞ্চলে যত হামলা হবে আমরা সামনের এলাকা তত বেশি দখল করে নেব। কারণ যতই সৈন্য মারা যাক আর যাই, এখনো কিন্তু রাশিয়ানদের সামর্থ্য ইউক্রেনের চেয়ে অনেক বেশি এবং তার এখানে প্রক্সি বাহিনীকেও সে বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে ভাড়া করা সৈন্য উত্তর কোরিয়া থেকে আনছে বা আরো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতে পারে, বাংলাদেশিও কিছু আছে যাদেরকে আদম ব্যাপারীদের খপ্পরে পড়ে এখানে যেতে জীবন ক্ষতে। তো এই হলো অবস্থা। আপনি একটু আমাদের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার ভারতে যে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নিয়মিতই তাদের সাপ্তাহিক ব্রিফিং করে, কিন্তু গতকাল যিনি সাপ্তাহিক ব্রিফিং করলেন রণবীর জয়সওয়াল, এখানে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন বিষয়ে কথা বলে, বিদেশি বিভিন্ন বিষয়ে কথা বলে তাদের জন্য। তো সেইখানে চীনের কাছ থেকে বাংলাদেশের যে সম্ভাব্য জেট-এনসি যুদ্ধ বিমান ক্রয় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের যে সহযোগিতার আশ্বাস, চীনের রাষ্ট্রদূত গত 2 দিন আগে ঢাকায় তার দূতাবাসে সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেছেন যে তারা এগুলো বাস্তবায়ন করবেন এবং বাংলাদেশের নিরাপত্তার বিষয়টা তারা দেখবেন বলে জানিয়েছেন। তো এই সময় ওই যে মানে জয়সওয়ালের যে সংবাদ সম্মেলন সেখানে ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেন যে চীনা যুদ্ধ বিমান কেনা বাংলাদেশ কেন কিনছে। তো তখন তিনি জবাব দিয়েছেন যে আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির উপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি। এখন এটা তো থ্রেট, না এটা প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা কি? বাংলাদেশ তার নিজের নিরাপত্তার স্বার্থে
ভিন্ন ভিন্ন দেশ থেকে সমরাস্ত্র সংগ্রহ করতেই পারে। আচ্ছা, ভারত যখন ফ্রান্স থেকে রাফায়েল ক্রয় করে, তখন কি বাংলাদেশের কেউ এই ধরনের কথা বলে যে ভারত কেন রাফায়েল ক্রয় করতেছে, এটা আমাদের নিরাপত্তা হুমকি? হ্যাঁ, এটা কেনা যাবে না। ভারত যে বাংলাদেশের সীমান্তে আইসা ওই যে চিকেন নেক বলে তারা, উপরে দুই পাশে দুইটা সেনা ঘাঁটি বানাইছে এবং বাংলাদেশের ৮০ কিলোমিটার সীমান্তের মধ্যে তাদের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। তো বাংলাদেশ তো সবার আগে রিঅ্যাকশন করার কথা। বাংলাদেশ করে না, কারণ বাংলাদেশ শান্তি চায়। বাংলাদেশ এই অঞ্চলে দেখবেন কারোর সাথে কখনোই যুদ্ধে জড়ায় নেই, বরং বাংলাদেশ সীমান্তে অলওয়েজ তারা প্রবলেম উস্কানিমূলক ব্যবস্থা, উস্কানিমূলক, এবং বাংলাদেশকে সবসময় এদের খপ্পরে পড়তে। বাংলাদেশ কিন্তু নিজে তার মিয়ানমার বলেন বা ভারত বলেন কোন প্রতিবেশীর বিরুদ্ধে কিন্তু কখনোই কোনো পদক্ষেপ নেই। উল্টো বাংলাদেশের বিরুদ্ধে শুধু শুধু এই অভিযোগগুলার, মানে ওইটা বিষয়টা হলো এরকম যে একটা কুকুরকে আপনি গুলি করে মারবেন, তো মারার জন্য তো একটা কারণ লাগবে। তো মানুষ বলবে কি ব্যাপার, তুমি গুলি করে মারলা কেন? তখন একটা আগে থেকেই কয় কুকুরটা পাগল হয়ে গেছে। মানে বাংলাদেশ কখনোই কিছু করে না, অথচ বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের প্রপাগান্ডা যুদ্ধ চালায়। এবং বাংলাদেশ মানে আপনি আপনার নিরাপত্তার কোনো পদক্ষেপ নিতে পারবেন না, আপনি আপনার পানি সম্পদ ব্যবস্থাপনা, আপনার সড়ক উন্নয়ন, আপনার কোন ধরনের উন্নয়ন, বিমানবন্দরে রাডার স্থাপন, কোনো কিছু করতে পারবেন। মানে কি, আমি কি আপনার অধীনস্থ কোনো রাষ্ট্র না, আপনার গোলাম? তো এই দৃষ্টি বাংলাদেশ যার স্বার্থে যে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক করবে, সমরাস্ত্র কিনবে, এটা আমাদের স্বাধীনতার ব্যাপার, এটা আমাদের নিজস্ব ব্যাপার। এখানে তুমি কথা বলো, আর আমরা তো কারো বিষয়ে নাক গলাই না। তারপরে চীনের যে সহযোগিতা তিস্তা পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের উপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এটি নিয়মিত পর্যালোচনাও করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক পদক্ষেপে আমরা এই সংশ্লিষ্ট সব ধরনের ঘটনা প্রবাহ ও পরিস্থিতি বিবেচনায় রাখবো। আচ্ছা, ভারত ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশকে কয় টাকার সহযোগিতা করেছে? সেটাই তো কথা, এটা টাকার অঙ্কে গোনা যাবে। হ্যাঁ, বরঞ্চ তারা আমাদের এখান থেকে নিয়ে গেছে বেশি। সেই স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়কাল থেকে লুটপাটের ঘটনা, এগুলো ইতিহাসের পাতায় আসে। এগুলা বললে তারা আবার মাইন্ড করে, তারা এগুলা করবে আর আমরা এটা বলতে পারবো না। কি মুশকিল, আপনি আমার সম্পদ লুটপাট করে যাবেন, আমার দেশের ভিতর দিয়ে করিডোর চাইবেন, বছরের পর বছর আমাদেরকে এগুলা নিয়ে নানান ধরনের যন্ত্রণা দেওয়া হয়, আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়, আমরা টাকা দিয়ে তাদের সাথে বিজনেস করি, আমাদের টাকার পণ্য দিবে না। তো আমরা স্বাভাবিকভাবে অন্য দেশে, ভারত তো আমাদের একমাত্র বিকল্প না, পৃথিবীতে বহুত বিকল্প রয়ে গেছে। এবং এইটা তারা এখন এগুলা তারা বলতেছে যে চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যেই তিস্তা বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং ইনি বলেছেন এটা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এইটাকে ভারত তার নিজ দেশের স্বার্থের বিরোধী দেখছে। আমার দেশের বিষয় তুমি কেন বাবা স্বার্থের বিরোধী দেখো? তুমি যখন ওই যে ওই পারে ওই যে কি ব্যারেজ, আপনার ফারাক্কা ব্যারেজ দিয়ে পানি ছাড়ো, আটকে রাখো, তখন তো আমরা কোনো কথাই বলতে পারি না। অথচ এই ফারাক্কাটাই পাকিস্তান আমলে যখন নির্মিত হয়েছে তখন কিন্তু এটা নিয়ে কথা বলার পর্যন্ত ভারত সাহস পায়নি তৎকালীন পাকিস্তান গভর্নমেন্টের সাথে। যেই ৭১ সালে বাংলাদেশ গভর্নমেন্ট এলো, বললো আমরা পরীক্ষামূলক একটু টেস্ট, ওই পরীক্ষামূলক যে টেস্ট করছে আজীবন এখন ওইটার বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ আছে। তো এখন এগুলা তৃতীয় বাংলাদেশের সঙ্গে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক, আমরা চাই চীনের সাথে আমাদের সম্পর্ক আমাদের মতো আগাক, ভারতের সাথে সম্পর্ক ভারতের মতো। এইটা নিয়ে তারা কেন কথা বলে, তৃতীয় কোন দেশের কথা আমরা এই বিষয়ে শুনতে চাই না। এইটা আমাদের জন্য খুব ভালো দেখায়। আরেকটা বিষয় যে ওটা বলতেই থাকবে, কারণ ওদের কাজই বলা। আমাদের যেটা দেশের জন্য ভালো সেটাই আমরা করবো। আচ্ছা, অর্জন করতে চান আস্থা, ভিসা চালুতে খুশি ভারত, কলকাতার বিশেষ করে। আচ্ছা, আপনার এটা মনে রাখতে হবে, ভারতের দরিদ্রতম রাজ্যগুলোর একটা হলো পশ্চিমবাংলা, এবং পশ্চিম বাংলার সাধারণ মানুষ, তাদের সাথে বাংলাদেশের কোনো বিরোধ নাই। হ্যাঁ, কলকাতা কেন্দ্রিক একদল, ধরেন এই যে বিজেপির শুভেন্দু টোবেন্দু, এরা আছে, এরা শুধু শুধু নির্বাচনে জেতার জন্য এবং নানান রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশ বিরোধী একটা জিগির তুলে, এবং এটা তাদের কেন্দ্রীয় বিজেপি সরকারেরও একটা পলিসি, বাংলাদেশ বিষয়ক জিগির তোলা। যেমন এক সময় তারা বলতো মমতার কারণে বাংলাদেশে তারা পশ্চিম বাংলার যে নদীগুলোর পানি চুক্তি করতে পারেনি। তো এখন তো মমতা নাই, এখন করে দেখাও। তো এখন করে দেখে আসলে মমতা না, তাদের কেন্দ্রীয় সরকারেরই পলিসি, এগুলা একজনের ঘাড়ে চাপায় দেওয়া। হ্যাঁ, এখন তারা এটা শুভেন্দুর ঘাড়ে চাপায় দিবে, দেখবেন একদম খুব সুকৌশলে। তো তারা কোনোদিন আপনাকে শান্তিতে থাকতে দিবে না। এটা আমাদের পুরোনো যে কলকাতা কেন্দ্রিক বাংলা, তৎকালীন পূর্ব পাকিস্তানের এই অঞ্চলের রাজনীতিবিদরা ছিলেন, তারাও বলছেন যে যখন দেখবা দাদা বাবুরা আমাদেরকে খুব প্রেইজ করছে তখন বুঝবা আমি তোমাদের বাস দিচ্ছি, আর যখন দেখবা দাদা বাবুরা খুব গালাগালি করছে তখন বুঝবা আমরা তারা বাস খাচ্ছে, হ্যাঁ আমরা ঠিক মতো আছি। তো এখন যেহেতু
এই সরকার, বাংলাদেশের নতুন সরকার আসছে, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকারের আমলে বলছিল কি যে আমরা রাজনৈতিক সরকারের সাথে কাজ করব। তো এখন যখন আবার রাজনৈতিক সরকার আসছে, এই সরকারকে কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না। এই যে নানান ধরনের উল্টা পাল্টা, এই সরকার এইটা করছে কেন, ওইটা, আরে আমার সরকার কি করবে এটা তোমার থেকে পরামর্শ নিবে কেন? তো এই অবস্থায় তারা কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ করে রেখেছিল, ভাবছিল যে বাংলাদেশের মানুষ প্রবলেমে পড়বে। তো প্রবলেমে তারাই পড়েছে, তাদের অনেক হাসপাতাল, কলকাতার আশেপাশে অনেক ক্লিনিক বন্ধ হয়ে গেছে, হোটেল ব্যবসা এবং যে টুরিস্ট ব্যবসা, কলকাতার নিউ মার্কেট এবং আশেপাশের বড় বড় মার্কেট গুলার অনেক মার্কেটের দোকান বন্ধ করে ওইখানে দেখা গেছে অন্য কিছুর দোকান দিয়েছে, হ্যাঁ, যার ফলে এবং অনেক দোকান পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। তো এখন তাদের আবার সেই দোকানগুলা ভিসার সংবাদ চালুর সংবাদে সেসব দোকানপাট আবার খুলছে এবং খোদ কলকাতার ব্যবসায়ীরা মিষ্টি মুখ করাচ্ছে। এর মানে হলো যে এই লোকগুলার তো আসলে, তারা তো বিজনেসম্যান, রাজনীতির বোঝে না, অর্থনীতির ঝামেলা বোঝে না। তো তাদের জন্য হইলো এই ভিসা চালু হওয়াটা, তাদের ব্যবসা আবার ঠিকঠাক মতো চলবে, তাদের পরিবার, সমাজ, সবাইকে নিয়ে তারা শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে। এবং তারা এখন ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছেন। কলকাতার ওই যে ওই নিউ মার্কেট সহ ওই এলাকা, ওইটাকে বলা হয় মিনি বাংলাদেশ। হ্যাঁ, মানে বাংলাদেশের যে কেউ ওই এলাকায় গেলে আপনি রাস্তাতে হাঁটলেই অসংখ্য বাংলাদেশি দেখতে পাবেন, শত শত। এবং বাংলাদেশের যে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতা কর্মী, ওরাও কিন্তু ওই এলাকায় আসে। এবং আমার তো ধারণা এখন গেলে আবার ওদের সাথে মারামারি লেগে যায় কিনা পাবলিকের। হ্যাঁ, তো এই অবস্থা। তো তারা এখন কলকাতার ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশিদের আস্থা অর্জন করতেছেন, কারণ তারাও বাঙালি, আমরাও বাঙালি, একই ভাষাভাষী, ধর্ম হয়তো তারা ভিন্ন, রাষ্ট্র ভিন্ন, কিন্তু এই নিয়ে তো মারামারি কিছু নাই। রাজনৈতিক দলাদলির বলি কেন সাধারণ মানুষ হবে? হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ যেহেতু খুব স্বাভাবিক জীবন, স্বাভাবিকভাবে যাত্রা করা যায়, এই জন্য ভারত, কলকাতা, বিশেষ করে কলকাতা, আমাদের লোকরা কিন্তু দিল্লি, বোম্বে টোম্বে খুব কম যায়, বেসিক্যালি কলকাতা। বাঙালি একই, আমি ভাই ওর সাথে কথা বলতে পারি, ওর সাথে গান শুনতে পারি, ওর সবকিছু শুনে ভাল লাগে, মজা পাই, তারাও ভাল লাগে। তো যাক, এই অবস্থায় এটা চালু হোক, এটা ভালো, পর্যটকরাও যাক এবং ওখানকার কলকাতার মানুষও আবার তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু এগিয়ে নিয়ে যাক, এইটা আমাদের আশা। আর আরেকটা বাংলাদেশ বিষয়ে আরেকটা ইয়ে করি, যে বাংলাদেশে হঠাৎ করে আপনি খেয়াল করবেন, দেখতেছিলেন যে বিভিন্ন জায়গায় কালেমা খচিত, আসলে কালেমা খচিত না, এটা আফগানিস্তানের যে পতাকা, এইটা বিভিন্ন লোকজন রাস্তাঘাটে, একদল লোক রাস্তাঘাটে লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন বাড়ির ছাদে লাগিয়ে। তো এইটা কিন্তু হঠাৎ করে সিগন্যাল ভালো না, এটা একটা বাজে সিগন্যাল। তো এই বাজে সিগন্যাল ইতিমধ্যে আমাদের পুলিশ কিন্তু কার্যক্রম শুরু করেছে, তারা 24 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে যারা এই পতাকা লাগানোর কাজে ব্যস্ত। এবং হুট করে একটা দেশে কেন এই জিনিস করা হবে? মানে আপনি ভাই আইন শৃঙ্খলার একটু দুর্বলতার সুযোগে যা খুশি তাই করবেন, রাষ্ট্রের তো একটা নিয়ন্ত্রণ আছে, এবং আমাদের বাংলাদেশ সরকারের উচিত খুব দ্রুত এগুলা নিয়ন্ত্রণে নেওয়া এবং কঠোর ব্যবস্থা। হ্যাঁ, আমরা যে সেদিন বলেছিলাম যে আমাদের বান্দরবান এবং টেকনাফ এলাকায় ওই পাশে মিয়ানমারের বিমান বাহিনী তাদের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিমান। তো এই ব্যাপারে হঠাৎ করে দেখা গেল বাংলাদেশ সেনাবাহিনীও আইএসপিআর গত বৃহস্পতিবার জানিয়েছে যে তারা বান্দরবানের একটা এলাকায় ওইখানে অভিযান চালাচ্ছে। অভিযান এখনো চলমান, আজকে সকালে দেখলাম সেই চলমান, কারণ ওইখানে ইউপিডিএফ এবং সন্তুলার এই দুই দল এক হয়ে যৌথ ঘাঁটি করছে। এটা কিন্তু ভালো লক্ষণ আর কখনো দেখা যায়নি। এবং তো সেনাবাহিনী এটা খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে এবং ইতিমধ্যে ওইখানকার বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলে আমরা শুনেছি ভিন্ন মাধ্যমে, এবং কিছু সন্ত্রাসীও সেখানে নিহত হয়েছে এবং বাকিরা সব পালিয়ে বাংলাদেশ সীমান্ত ক্রস করে ভারতে চলে গেছে। যাকে এটা কড়া নজরদারি আছে, আমাদের সরকারকে আরো সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, খবর সংবাদ টক শোর আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আন্তর্জাতিক যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান, আমাদের ইমেইল করেন, আমাদের কমেন্টে জানান, আপনারা সেই বিষয়ে দুইজনা একটা অনুষ্ঠান করবো, সপ্তাহে যে কোনো দিন হতে পারে। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন সেটাও লিখে পাঠান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছে। আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে, হয়তো আতিক ভাই, হয়তো নতুন কোনো গেস্টের সাথে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।